কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আমরা গ্যাসের আচরণের শেষের দিকে পৌঁছে গেছি। আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র, এগুলো সব পড়ে ফেলেছি। গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা, মোল সংখ্যা, এগুলো মোটামুটি জেনে গেছি। ঠিক আছে, তো আজকে আমরা এই গ্যাসের আচরণের চ্যাপ্টারে যে সূত্রগুলো শিখেছি, এই সূত্রগুলোর সাহায্যে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। কারণ এই চ্যাপ্টারে একটা অঙ্ক আসবে, যে কোনো একটা সূত্রের সঙ্গে একটা অঙ্ক আসে, বা যে কোনো একটা ব্যাখ্যা করতে পারে, তাই যে কোনো একটা প্রশ্ন দিন না কেন এই চ্যাপ্টারে একটা অঙ্ক আসবে। তো চলো, আজকে আমরা কয়েকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো সলভ করি, দেখি যে সেই অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো এই অঙ্কগুলো করার সময় আমাদের কোন সূত্রটা কাজে লাগবে সেটা কী করে বুঝবো, তাই না? তাই জন্য আমাদের কতগুলো নিয়ম বুঝে নিতে হবে। প্রথম নিয়ম, সূত্র কটা আছে? সূত্র মেনলি তিনটে আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এবং তার সঙ্গে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, এবং আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এই কটা সমীকরণই মোটামুটি এই আজকে যেটা পড়াবো সেখানে কাজে লাগবে। কিন্তু তোমাদেরকে অঙ্ক দেখে বুঝতে হবে যে কোন সূত্রটা কোন জায়গায় কাজে লাগবে। তো যেমন যদি গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকে, তাহলে সেখানে বয়েলের সূত্র কাজে লাগবে, P1V1 = P2V2, এই সূত্রটা কাজে লাগবে। যদি ভর আর চাপ স্থির থাকে, তাহলে চার্লসের সূত্র কাজে লাগবে, V1/T1 = V2/T2। আমি একবার করে সূত্রগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। যদি গ্যাসের ভর স্থির থাকে, শুধুমাত্র ভর, তাহলে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা কাজে লাগবে। এখানে শুধুমাত্র ভরটা স্থির আছে, P1V1/T1 = P2V2/T2, এই সূত্রটা কাজে লাগবে। তাহলে আমাদের দেখে বুঝতে হবে যে কোন সূত্রটা আমি কাজে লাগাবো। এছাড়াও আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT, এই সমীকরণটাও কোনো কোনো জায়গায় কাজে লাগবে। যেখানে এনটা আমি কোথাও বলি নাই, আগের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসে এই এনটা হচ্ছে মোল সংখ্যা। এনটা বার করার নিয়ম কি, সেটা আমি ঠিক করে নিই। এই এনটা বার করার পদ্ধতি হচ্ছে এন সমান হচ্ছে M/n, যেখানে এমটা হচ্ছে যে পদার্থটা দিয়ে দেবে তার ভর, আর বড় হাতের এমটা হচ্ছে ওই পদার্থটার আণবিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে পদার্থের ভর বাই তার আণবিক গুরুত্ব, সেইটাই হচ্ছে মোল সংখ্যা। এটা আবার কিছু কিছু অঙ্কতে বার করতে দেবে। চলো কয়েকটা অঙ্ক করি। প্রথম অঙ্ক কি বলেছে, যে একটা বেলুনে 95 সেন্টিমিটার Hg চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে, 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার Hg আনা হয়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? ঠিক আছে, তো দেখো উষ্ণতা স্থির আছে, এবং যেহেতু বেলুনটা থেকে আমি কোনো বাতাস বার করিনি, অতএব বাতাসের ভরটাও স্থির আছে। তাহলে ভর আর উষ্ণতা যেহেতু স্থির আছে, তাহলে আমরা এখানে বয়েলের সূত্র প্রয়োগ করি। গ্যাসের ভর আর উষ্ণতা স্থির, সুতরাং বয়েলের সূত্র এখানে প্রয়োগ করি। সেটা কি? P1V1 = P2V2। তো এইটা প্রথমে লিখে দেবে, যে আমরা অঙ্ক পড়ে বুঝতে পারবো যে কোন দুটো স্থির আছে, এবং সেই স্থির অনুযায়ী আমরা কি সূত্র খাটাবো সেটা লিখে দেবো। P1V1 × P2 = P2V2। আমাকে কি বলেছে? 95 সেন্টিমিটার Hg চাপে আয়তন হচ্ছে 0.8 লিটার, অর্থাৎ P1 হচ্ছে 95 আর V1 হচ্ছে 0.8। যদি P2টা 76 সেন্টিমিটার হয়, তাহলে V2টা কত হবে বার করতে দিয়েছে। তাহলে আমরা এখানে V2 সমান কি জানি? V2 সমান হচ্ছে P1V1/P2। এই P2টা এদিকে নিয়ে গেলে, বা দিকে নিয়ে গেলে P2টা নিচে চলে যাবে। তাহলে মানগুলো বসিয়ে দাও। P1 মানে হচ্ছে 95, এই যে 95 দিয়েছে। V1 মানে কত দিয়েছে? 0.8 লিটার। আর P2টা দিয়েছে 76, বসিয়ে দাও। দেখো কাটাকাটি করবে, 1 লিটার উঠতে যাবে। অর্থাৎ 76 সেন্টিমিটার খরচ চাপে ওই বাতাস, বেলুনের মধ্যে যে বাতাসটা থাকবে তার আয়তন হবে 1 লিটার। তাহলে কী হবে? বেড়ে গেছে, দেখো 0.8 লিটার ছিল 1 লিটার হয়ে গেছে। যেহেতু চাপটা আমি কমিয়ে দিয়েছি, 95 থেকে 76 করেছি, তাহলে বয়েলের সূত্র অনুসারে তার আয়তনটা বাড়বে, 0.8 লিটার থেকে 1 লিটার হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক করি। বলছে প্রমাণ উষ্ণতার চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন 500 সিসি। প্রমাণ উষ্ণতার চাপ মানে হচ্ছে STP। উষ্ণতা স্থির থাকলে 700 মিলিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছ যে উষ্ণতা স্থির আছে আর গ্যাসের ভরটা স্থির আছে, কারণ ওই গ্যাসটাই নিয়েছি আমি। যেহেতু উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির আছে, তাহলে আমরা লিখে দেবো যে ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। এটা করতে করতে ঠিক মুখস্থ হয়ে যাবে একবারে। যেহেতু উষ্ণতা এবং ভরটা স্থির আছে, তাই বয়েলের সূত্র প্রযোজ্য, P1V1 = P2V2। এবার দেখবো কি বার করতে দিয়েছে। বলেছে প্রমাণ উষ্ণতা চাপে গ্যাসের আয়তন ছিল 500 সিসি। এবার আমি কি চাপটা 700 মিলিমিটার Hg করেছি।
চাপটা পরিবর্তন করেছে, তাহলে আয়তনটা কত হবে জানতে চেয়েছে। আচ্ছা, প্রমাণ উষ্ণতা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, যেহেতু উষ্ণতার পরিবর্তন হচ্ছে অতএব উষ্ণতাটা দেখে দরকার। আচ্ছা, প্রমাণ চাপটা কত, সেটা হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপই হচ্ছে প্রমাণ চাপ, অর্থাৎ 76 সেন্টিমিটার হচ্ছে 760 মিলিমিটার এইচজি চাপটা হচ্ছে প্রমাণ চাপ। তাহলে P1টা হচ্ছে 760 মিলিমিটার এইচজি, V1টা হচ্ছে 500 সিসি, P2টা হচ্ছে 700। ঠিক আছে, V2টা কত জানতে চাই, তো এইগুলো একবার খাতায় লিখে নেবে, পাশে এই পাশে রাফের মতো লিখে নেবে, তাহলে তুমি ইজিলি বার করতে পারবে। তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে, V2টা বার করতে বলেছে। তাহলে V2 মানে হচ্ছে P1 V1 বাই P2, এগুলো সব বসিয়ে দিই। P1 কত বলেছিলাম, P1 হচ্ছে প্রমাণ চাপ, প্রমাণ চাপ কত 760 মিলিমিটার এইচজি, 76 সেন্টিমিটার মানে হচ্ছে 760 মিলিমিটার এইচজি। তাহলে P1 এর জায়গায় বসালাম 760, V1 এর জায়গায় বসালাম 500, আর P2 এর জায়গায় বসালাম 700। দেখবে কাটাকুটি করে হবে 542.85 সিসি। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা নিজেরা করবে, দিয়ে দেখবে এই উত্তরটা বেরোবে। অর্থাৎ 700 মিলিমিটার এইচজি চাপে ওর আয়তন হবে 542.85 সিসি। আবার একটা জিনিস লক্ষ্য করো, যে চাপটা প্রথমে ছিল 760 মিলিমিটার এইচজি এবং তার আয়তন ছিল 500, চাপটা এখানে কমেছে, 760 থেকে 700 হয়েছে, দেখো আয়তনটা বেড়ে গেছে। ঠিক আছে, তো এর পরের যে অঙ্কগুলো করাবো, দুটো অঙ্ক দেখিয়ে দিলাম, এই পরের অঙ্কগুলো তোমরা উপরে হেডিংটা দেখে অঙ্কটা দেখে নিজেরা করবে, নিজেরা করার চেষ্টা করবে। আমি আজকে যেটা পড়াবো তার কিন্তু কোনো প্রশ্নোত্তর পর্ব নেই, কারণ এই যে অঙ্কগুলো দেবো এইগুলোই হচ্ছে তার প্রশ্ন। তাহলে প্রত্যেকটা স্লাইডে তুমি যে অঙ্কগুলো পাবে সেই অঙ্কগুলো নিজে করার চেষ্টা করো, তারপর যখন বুঝতে পারবে না বা করতে পারবে না তখন দেখবে উত্তরটা কী, এবং উত্তরগুলো হয়ে যাওয়ার পর সমস্ত অঙ্ক যখন হয়ে যাবে তখন তুমি আবার রিপিট করবে প্রশ্নগুলো, অঙ্কগুলো আবার রিপিট করবে, যে এই অঙ্কটা দেখি নিজে নিজে পারি নাকি। চলো নেক্সট অঙ্ক দেখি। বলছে 10 বায়ুমণ্ডলীয় চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। 10 বায়ুমণ্ডলীয় চাপে একই উষ্ণতায় 2 বায়ুমণ্ডলীয় চাপে ওই গ্যাস 3 লিটারের কতগুলো বোতলে ভর্তি করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো দেখো আবার এখানে চাপটা পাল্টিয়েছে, উষ্ণতাটা একই আছে এবং গ্যাসের ভরটা একই আছে, গ্যাসটাকে পাল্টেছে। তাহলে যেহেতু উষ্ণতাটা স্থির আছে অর্থাৎ বয়লের সূত্র প্রযোজ্য, ভরটা মনে রাখবে স্থিরই থাকবে। যেহেতু উষ্ণতা স্থির আছে বয়লের সূত্র প্রযোজ্য, P1 V1 সমান P2 V2। আমাকে P1টা বলেছে 10 বায়ুমণ্ডলীয় চাপ, V1টা বলেছে 9 লিটার, P2টা বলেছে 2 বায়ুমণ্ডলীয় চাপ। 2 বায়ুমণ্ডলীয় চাপে কত আয়তন হবে জানতে চেয়েছে, কত আয়তন হবে 3 লিটারটা পরে চিন্তা করবো। তাহলে 2 বায়ুমণ্ডলীয় চাপ মানে P2 বলেছে, V2টা বার করতে হবে। তাহলে V2 সমান P1 V1 বাই P2, মানগুলো বসাই। P1 হচ্ছে 10, V1 হচ্ছে 9, P2টা হচ্ছে 2, কাটাকাটি করলে 45 লিটার বেরোবে। তাহলে যে গ্যাসটার আয়তন ছিল 9 লিটার সেটাই 2 বায়ুমণ্ডলীয় চাপে হয়ে যাবে 45 লিটার, চাপ কমলে আয়তন বেড়ে যাবে। এখন জিজ্ঞেস করেছে যে 3 লিটারের কটা বোতল ভর্তি করা যাবে, বুঝতেই পারছো 15টা বোতল ভর্তি করা যাবে। 45 লিটার বাতাস আছে, একটা বোতলে যদি 3 লিটার ধরে তাহলে 15টা বোতলে ভর্তি করা যাবে, 45/3, তাহলে 15টি বোতল ভর্তি করা যাবে। বুঝতে পেরেছো, খুব ইজি, কঠিন কিছু নেই। চলো, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন হচ্ছে 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে। আবার উষ্ণতা স্থির আছে, তাহলে বয়লের সূত্র আবার প্রযোজ্য। কিন্তু এখানে P1টা কিছু বলে দেয়নি, V1টা বলে দিয়েছে, P2টা বলে দিয়েছে প্রাথমিক চাপের অর্ধেক। তাহলে V2 = P1 V1 বাই P2। P1টা ধরলাম প্রাথমিক চাপ, ধরলাম P, V1টা বলে দিয়েছে 200, আর অন্তিম চাপটা বলে দিয়েছে প্রাথমিক চাপের অর্ধেক। প্রাথমিক চাপ যদি P ছিল তাহলে P/2, তাহলে P2টা P/2 হবে। এই 2টা উপরে চলে যাবে, PP কেটে যাবে, জি 400 সিসি হয়ে যাবে। অতএব গ্যাসটির অন্তিম আয়তন হবে 400 সিসি। ঠিক আছে, সোজা অঙ্ক। নেক্সট চলো, বলছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক কী। আবার দেখো উষ্ণতাটা স্থির আছে না, উষ্ণতা এখানে পরিবর্তন হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেখান থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তার মানে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে, চাপটা স্থির আছে, চাপ স্থির থাকলে কি সূত্র খাটাবো, এবার হচ্ছে চার্লসের সূত্র। চাপ স্থির থাকলে চার্লসের সূত্র, যেহেতু ভরের চাপ, ভরটা স্থির আছে, চাপ স্থির আছে, তাহলে আমরা চার্লসের সূত্র প্রয়োগ করবো। চার্লসের সূত্র কি বলছে, V1/T1 = V2/T2।
এবারে বলেছে চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক, অর্থাৎ V2/V1 এটা কত সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এটাকে যদি একটু চেঞ্জ করে লিখি, V2/V1 সমান T2/T1 হবে। ঠিক আছে, এখানে প্রাথমিক উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত গরম পড়েছে। তাহলে T1টা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, এই বড় হাতের T1 হচ্ছে, এটা সেন্টিগ্রেড স্কেলে থেকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। তাহলে বড় হাতের T1 হচ্ছে 273 প্লাস 0, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আর T2টা কত? T2টা হচ্ছে সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করো, 273 প্লাস 273। তাহলে V2/V1 কত হবে? এই দুটো যোগ করলে হবে 546, আর নিচেটা হবে 273, কাটাকাটি করলে হবে 2, অর্থাৎ V2টা হবে 2V1, অর্থাৎ অন্তিম আয়তন হবে প্রাথমিক আয়তনের দ্বিগুণ। ঠিক আছে, ইজি প্রশ্ন। তাহলে চার্লসের সূত্র বুঝতে পারলাম, উষ্ণতা স্থির থাকলে তখন আমরা চার্লসের সূত্র কাজে লাগাবো। নেক্সট করি, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণে গ্যাসের আয়তন হচ্ছে 750 সেন্টিমিটার কিউব। চাপ স্থির রেখে, এদের আবার চাপ স্থির আছে এই অঙ্কটাতে, তাহলে কি সূত্র খাটবে? চার্লসের সূত্র। কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে? উষ্ণতার আয়তন পরিবর্তন হচ্ছে, তাহলে চার্লসের সূত্র। যেহেতু এক্ষেত্রে চাপ স্থির আছে, ভরটা তো স্থির আছে, তাহলে চার্লসের সূত্র প্রযোজ্য, V1/T1 সমান V2/T2। এবার বলেছে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে, অর্থাৎ T2টা জানতে চাইছে, তাই না? কোন উষ্ণতায় উত্তপ্ত করলে মানে T2টা জানতে চাইছে, তাহলে T2 সমান হবে, এটাকে একটু সাজিয়ে লেখো, T2টাকে এদিকে নিয়ে আসো, V1/V2 × T1 হবে। এবার একটু মজা আছে, সেটা হচ্ছে প্রাথমিক আয়তন V1টা কত ছিল? 750 সেন্টিমিটার কিউব, 750 সিসি। আর অন্তিম আয়তনটা বলেছে 1 লিটার। এবার লিটারকে সিসিতে নিয়ে যেতে হবে, 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব সিসি। তাহলে V2টা হচ্ছে 1000, V1টা হচ্ছে 750। এখানে কিন্তু দুটোর ইউনিট আলাদা দিয়েছে, তো এই ইউনিটগুলো চেঞ্জ করে নিতে হবে। এটা 750 সেন্টিমিটার কিউব করেছে, মানে সেন্টিমিটার কিউব মানে সিসি, ঘন সেন্টিমিটার। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, তাহলে V2টা হচ্ছে 1000 আর V1টা হচ্ছে 750। আর T1টা কত? T1টা হচ্ছে -3 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে এর সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে 273 প্লাস -3, তার মানে 273 -3 মানে 270। এটা কাটাকাটি করবে, নিজে নিজে কাটাকাটি করা এমন কোনো ব্যাপার নেই, 0 0 কেটে দেবে, 3 দিয়ে কাটবে, তারপর 25 দিয়ে কাটবে, দিয়ে দেবে T2 সমান হচ্ছে 360 কেলভিন। এখন T2 যদি 360 কেলভিন হয়, তাহলে ছোট হাতের T2 কত হবে, মানে অন্তিম উষ্ণতা কত হবে, সেটা হচ্ছে কেলভিনটাকে আবার সেন্টিগ্রেড স্কেলে নিয়ে আসতে হবে, 273 বিয়োগ করতে হবে। তাহলে নিম্ন উষ্ণতা 360 - 273, এটা করলে হবে 83 ডিগ্রি সেন্টিগ্রেড। বিয়োগ নিজেই পারবে করতে। চলো নেক্সট অঙ্ক দেখি। একটি ফ্লাক্সের আয়তন হচ্ছে 500 ml। স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তন বাতাস বেরিয়ে যাবে? স্থির চাপ স্থির রেখেছি, তার মানে আবার চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র লিখি, যেহেতু গ্যাসের ভরের চাপ স্থির আছে, তাই চার্লসের সূত্রটা আমি এটা লিখবো, এটাকে লিখে নিলাম, তারপর দেখবো কী কী হয়। বলছে একটা ফ্লাক্সের আয়তন হচ্ছে 500 ml, তাহলে V1টা হচ্ছে 500 ml। প্রথমে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T1টা হচ্ছে 273 প্লাস 25। অন্তিম আয়তন হচ্ছে, অন্তিম উষ্ণ হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T2টা হচ্ছে 273 প্লাস 35। V2টা কত হবে দেখি, V2 = আমি একটু সাজিগুজি লিখলাম, T2টা ওদিকে চলে গেল, T2/T1 × V1, তাই তো? এটা জানতে হবে, এটা তো খুব বেসিক জিনিস। তাহলে T2 কত? 273 প্লাস 35 করলে 308 হবে। T2টা তো 273 প্লাস 35, আর T1টা কত? 273 প্লাস 25 প্রাথমিক উষ্ণতা, তাহলে 298 ইন্টু 500। এটাকে যদি তুমি, এটা এমনি কাটাকাটি হবে না, 2 দিয়ে হয়তো একটুখানি কাটবে, দিয়ে দেখবে 516.8 ml হবে ওর আয়তন। কিন্তু ফ্লাক্সটার আয়তন ছিল 500 ml, তাহলে ফ্লাক্সটাতে এতটা যে গ্যাসটা বেড়ে গেছে, কতটা গ্যাস বেড়েছে? 16.8 ml বেড়েছে, তো সেটাকে তো ফ্লাক্সটা রাখতে পারবে না, ফ্লাক্সের আয়তনটা তো ফিক্সড। তাহলে সে কী করবে? ওই 16.8 ml গ্যাসটাকে বার করে দেবে, অর্থাৎ ফ্লাক্স থেকে যে পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে সেটা হচ্ছে 16.8 ml। সেইটাই জিজ্ঞেস করেছে যে ওই ফ্লাক্স থেকে কত আয়তন বাতাস বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 1000 সিসি। কোন তাপমাত্রায় 700 মিলিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন 1400 সিসি হবে? এখানে দেখো সব কিছু পরিবর্তন হচ্ছে, গ্যাসের তাপমাত্রা,
তো জানতে চেয়েছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, চাপটা পরিবর্তন হচ্ছে, 750 ছিল 700 হয়েছে, আয়তনটা পরিবর্তন হচ্ছে 1000 ছিল 1400 হয়েছে। তাহলে এখানে কী হবে, চার্লস বয়েলের সমন্বয় সূত্রটা কাজে লাগবে। শুধু ভরটা স্থির আছে, P1 V1 বাই T2 T1 সমান P2 V2 বাই T2, ঠিক আছে। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা কাজে লাগবে। তাহলে একে বসায়, P1টা কত 750, প্রথমে 750 চাপ ছিল। V1টা কত 1000, T1টা কত, T1টা হচ্ছে 27 প্লাস 273 মানে 300, তাহলে 750 1000 273 প্লাস 27, এইটা এই দিকটা হয়ে গেল। আর এই দিকটা কি, P2টা বলেছে 700, V2টা বলেছে 1400, কোন তাপমাত্রায়, তারপরে টিটা বার করতে হবে। এই T2টাকে টি বললাম, ধরলাম যে টি তাপমাত্রায় এটা হবে। তাহলে টিটাকে যদি ওদিকে নিয়ে যাই, টি ইজ গেল, টিটাকে আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে এদিকে কী পড়ে থাকলো 700 ইন্টু 1400 পড়ে থাকলো। এই 300টা যেটা হবে সেটা উপরে উঠে যাবে, আর 750 আর 1000 নিচে নেমে যাবে। এটাকে ক্যালকুলেশন করলে হবে 392 কেলভিন। অর্থাৎ তার অন্তিম উষ্ণতা কত হবে, 392 মাইনাস 273 সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে, ওই জন্য 273 বিয়োগ করে দেবো, দিয়ে হবে 122 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছ? সবসময় উষ্ণতাটাকে সেন্টিগ্রেড স্কেলে নিয়ে আসবে, ঠিক আছে। যদিও না আনলে নাম্বার কাটবে না, কিন্তু তাও চেষ্টা করবে, যেহেতু আমাকে প্রশ্নটা সেন্টিগ্রেড স্কেলে দিয়েছে, আমি উত্তরটা সেন্টিগ্রেড স্কেলে নিয়ে আসবো। চলো নেক্সট অঙ্ক দেখি। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হচ্ছে, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত। এখানেও সব কিছুই পরিবর্তন হচ্ছে, কোনো কিছু স্থির আছে বলে দেয়নি। অঙ্কটা ভালো করলেই পড়লেই বুঝতে পারবে, যে একবার স্পষ্ট লিখে দেবে যে এই জিনিসটা স্থির আছে। এখানেও কোনো কিছু স্থির নেই, চাপ বা উষ্ণতা কোনো কিছু স্থির নেই। তাহলে এখানেও বয়েলের চার্লসের সমন্বয় সূত্র কাজে লাগাবো। তো বয়েলের চার্লসের সমন্বয় সূত্র অনুসারে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাই তো। এখানে কী কী দিয়েছে আমি দেখি। প্রথমে T1টা দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই T1টা হচ্ছে 273 প্লাস 0 মানে 273। ধরলাম যে প্রাথমিক চাপটা হচ্ছে P আর আয়তনটা হচ্ছে V, কিছুই বলে নেই, আর কিচ্ছু বলে নেই। তাহলে আমি যদি লিখি PV বাই 273 হবে এই দিকটা, চাপটা ধরেছি P প্রথমে আর আয়তনটা ধরেছি V। পরে ওর চাপটা হয়েছে, চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়ে গেছে, তাহলে চাপটা হয়ে গেছে 2P, আগে P ছিল তাহলে এখন 2P হয়েছে, আর আয়তনটা কি হয়েছে 2V, দুটোই ডবল হয়ে গেছে বাই T। দেখো এই P আর এই V, এই P আর এই V এর সঙ্গে কেটে যাবে, তাহলে T সমান কত হবে 2 ইন্টু 273, এই পিগুলো তো কেটে গেছে, গুণ করলে হবে 1092 কেলভিন। অর্থাৎ ছোটাতে T যেটা হবে সেটা হচ্ছে 1092 মাইনাস 273, অর্থাৎ 819 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরে গেছে? চলো নেক্সট দেখা যায়। বলছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 740 মিলিমিটার ইজি চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন হচ্ছে 380 সিসি, প্রমাণ চাপ উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে। এখানেও সব কিছু পরিবর্তন হয়েছে, কোনো কিছু স্থির আমার অঙ্কে বলে দেয়নি। পরে কোথাও বুঝতে পারছি না যে কোনো কিছু স্থির আছে। তাহলে আবার বয়েলের চার্লসের সমন্বয় সূত্র লিখবো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, ঠিক আছে। তাহলে কী কী দিয়েছে দেখি। প্রথমে ছিল 16 ডিগ্রি উষ্ণতা, চাপ ছিল 740, আর গ্যাসের ভর আয়তন ছিল 380 সিসি। তাহলে এইগুলো দিয়ে দিয়েছে, P1 হচ্ছে 740, V1 দিয়েছে 380, আর T1টা কত দিয়েছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 প্লাস 16 কেলভিনে নিয়ে যেতে হবে। P2টা কত দিয়েছে, প্রমাণ চাপ হচ্ছে 760 মিলিমিটারে, যখন দেবে তখন 760 মিলিমিটারে, সেন্টিমিটারে দিলে 76 সেন্টিমিটার। প্রমাণ উষ্ণতা কত 273 কেলভিন। ভিটা কত বার করতে বলেছে, তাহলে ভিটাকে ওদিকে নিয়ে চলে যায়, বাদ বাকি এগুলো সব চলে আসবে। তাহলে ভিটা ওদিকে নিলে 760 ইন্টু 273, আর এইটা দেখো যোগ করলে হবে 289, ঠিক আছে। আর 740 ইন্টু 380টা নিচে চলে আসবে। এটা যদি একটু কাটাকাটি করি তাহলে হবে 213.23 সিসি। এটি হচ্ছে গ্যাসটার অন্তিম আয়তন, ঠিক আছে। এই অঙ্কগুলো ভালো করে লিখে নেবে, যে অঙ্কগুলো করে মানে ওপরে যেটা হলুদ কালারে লেখা আছে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো লিখে নেবে খাতায়। 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার ইজি চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করে। এটা পুরোপুরি অন্যরকম, এখানে কিন্তু আর ওই 3টে সূত্র দিয়ে হবে না। এখানে আমরা কি করব, আদর্শ গ্যাসের সমীকরণটা কাজে লাগাবো, অর্থাৎ পিভি সমান এনআরটি, এই সমীকরণটা কাজে লাগাবো। এখানে আমরা কি জিজ্ঞেস করেছে, 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার চাপে, অর্থাৎ পিটা বলেছে, টিটা বলেছে, ভিটা বলে দিয়েছে, 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করা। ভিটা দেয়নি, ভিটা বার করতে হবে, আরটা দিয়ে দিয়েছে, অর্থাৎ পি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, টি দিয়ে দিয়েছে,
দিয়ে ভিটা বার করতে বলেছে, এনটাও দিয়ে দিয়েছে, এনটাকে বার করি ব্যাস। চলো কী কী দিয়েছে আগে দেখি। আরটা দিয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা একটা নতুন একক দিয়েছে, এই এককে তোমাকে বার করতে হবে। এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক, তো চলো বার করি। প্রথমে আর এর একক দেখে বুঝতে হবে যে আমি প্রেসারের একক কি লিখব। দেখো এখানে এটিএম লেখা আছে, অর্থাৎ প্রেসারটা এটিএম এ লিখতে হবে, কিন্তু এখানে প্রেসারটা দিয়েছে কিসে, 570 মিলিমিটার এইচজি। এটিএম এ দেয়নি, কত অ্যাটমসফিয়ার প্রেসার এটা দেয়নি। আমরা জানি যে 760 মিলিমিটার এইচজি মানে 1 অ্যাটমসফিয়ার, 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 760 মিলিমিটার এইচজি। তাহলে 570 মিলিমিটার এইচজি মানে 570 মিলিমিটার এইচজি মানে হচ্ছে 570/760 এত এটিএম। এটাকে হিসাব করলে বেরোবে 0.75 এটিএম। এটা করতে হলো তার কারণ আর এর মানটা আমাকে এটিএম এ দিয়েছে, ঠিক আছে। এখানে এনটা আছে, এনটা বার করতে হবে। এনটা বার করার সূত্র কি, m/m, এন সমান হচ্ছে m/m, যেখানে এমটা হচ্ছে পদার্থের ভর যেটা হচ্ছে 2.2, আর এমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব, সেটা হচ্ছে 44। বার করে নেবে, কার্বন হচ্ছে 12, অক্সিজেনের 16, তাহলে 12 + 16 × 2 করে দেখবে 32 + 12 44 হবে। তাহলে এনটা কত হবে, 2.2/44 মানে 0.05 মোল। এবার আমাকে কি বার করতে বলেছে, ভিটা বার করতে বলেছে, আয়তন নির্ণয় করো। ভি সমান হচ্ছে nRT/p। এবার বসিয়ে দিই, এনটা বেরোলো 0.05, আরটা দিয়ে দিয়েছে 0.082, টিটা দিয়েছে 300 কেলভিন, আর তোমার পিটা কত বেরোলো 0.75 বসিয়ে দিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করবে, কাটাকাটি করবে, দিয়ে দেখবে 1.64 লিটার অ্যান্সার বেরোচ্ছে, ঠিক আছে। একটু নিজেরা ক্যালকুলেশন করবে। নেক্সট অঙ্ক করি। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 280 সিসি হলে গ্যাসটার আণবিক গুরুত্ব কত বার করতে বলেছে। ওই পিভি সমান এনআরটি, ওই সূত্র দিয়েই হবে। এনটাকে বার করি প্রথমে, ঠিক আছে। পিভি সমান এনআরটি, এই সমীকরণ দিয়েই হবে। তাহলে আমাকে এনটা বার করতে হবে, তার জন্য কি কি চাই, পি চাই, ভি চাই, আর চাই, টি চাই। আর এর মানটা যেহেতু এইটা দিয়েছে, তাহলে আমাকে সেই অনুযায়ী পি, ভি আর টি এর মানটা বসাতে হবে। পি এর মানটা অ্যাটমসফিয়ারে বসাতে হবে, দিয়েছে কত 750 মিলিমিটার এইচজি। তাহলে পি এর মান কত হবে, 750 মিলিমিটার এইচজি মানে হচ্ছে 750/760 মানে 75/76 অ্যাটমসফিয়ার। 760 মিলিমিটার এইচজি মানে 1 অ্যাটমসফিয়ার, 760 মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 1 মিলিমিটার এইচজি মানে হচ্ছে 1 এর 760, তাহলে 750 হবে, 750/760 এটিএম। তাহলে এটা পি পেয়ে গেলাম। ভিটা কত দিয়েছে, ভিটা দিয়েছে 280 সিসি, কিন্তু এখানে আর এর এককে ভিটা কত কিসে আছে, লিটারে আছে, তাহলে ভিটা হবে 280/1000 লিটার। সিসিকে লিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। চলো মানগুলো বসাই তো, এনের জায়গায় এন সমান হচ্ছে পিভি/আরটি, তাহলে বসাই। পি এর জায়গায় বসালাম 75/76, ভি এর জায়গায় বসালাম 280/1000, সিসিকে লিটারে নিয়ে গেলাম। আর এর মানটা দিয়ে দিয়েছে 0.082, আর টি এর জায়গায় কি বসালাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে যদি কেলভিনে নিয়ে যায় 273 যোগ করবো, দিয়ে হবে 298 কেলভিন। 273 + 25 মানে 298। এবার এটাকে যদি ইজি করি, 75 × 280 উপরে থাকলো, আর 76 × 1000 নিচে চলে গেল, দিয়ে একটু ক্যালকুলেশন করবে, বেরোবে 0.013 এত মোল এনটা বেরোবে। কিন্তু আমাকে চেয়েছে তো আণবিক গুরুত্ব, তাহলে আমরা জানি এন সমান হচ্ছে m/m, এমটা হচ্ছে পদার্থের ভর আর এমটা হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে এম সমান কি লিখতে পারি, m/n, এই এমটা দিকে গেল, এনটা নিচে চলে গেল। এমটা কত গ্রাম দিয়েছে, 0.324 গ্রাম, 0.324 গ্রাম। আর এনটা তো আমরা বার করলাম 0.0113, বসিয়ে দিলাম, ভাগ করলে বেরোবে দেখবে 28 গ্রাম। আণবিক গুরুত্ব হচ্ছে 28 গ্রাম, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 28। এটা 28.6 এসেছিল, ঠিক আছে। 28 তোমরা দেখবে ক্যালকুলেশন করে 28.6 আসবে, বা আরও ক্যালকুলেশন অ্যাকুরেট করলে 28-এর কাছাকাছি চলে আসবে। তো যেহেতু নাইট্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 28, তাই আমি এখানে 28টাই রেখেছি। চলো নেক্সট অঙ্ক দেখি। বলছে 2 মোল পরিমাণ একটি গ্যাস
273°C উষ্ণতায় 44.8 লিটার আয়তন দখল করে। ওই গ্যাসের চাপ কত জানতে চাইছে, পিটা জানতে চাইছে। ঠিক আছে, একই রকম অঙ্ক আদর্শ গ্যাস সমীকরণ দিয়েই হবে। পিভি সমান এনআরটি, তাহলে আমাকে পি বার করতে হবে। পি সমান হচ্ছে এনআরটি বাই ভি। ঠিক আছে, এগুলো এখানে সব দিয়ে দিয়েছে দেখো। ঠিক আছে, এনটা হচ্ছে 2 মোল, আর এর মানটা দিয়ে দিয়েছে, টি এর মানটা দিয়ে দিয়েছে 273°C কেলভিনে নিয়ে চলে যাব, আর ভি এর মান দিয়ে দিয়েছে 44.8 লিটার। এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই। 2 × 0.082, টি এর মান হচ্ছে 273°C কেলভিনে নিয়ে যাব, তাহলে 546 হবে, আর ভি এর মান হচ্ছে 44.8 লিটার বসিয়ে দেবো। এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই উত্তরটা আসবে অ্যাটমসফিয়ারে, কারণ আর এর এককটা অ্যাটমসফিয়ারে আছে। তাহলে পি এর মানটা বেরোবে 2 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, ঠিক আছে, এটা তুলনামূলক ইজি ছিল। তবে অনেক সময় পিভি সমান এনআরটি এই সমীকরণটা দিয়ে বার করতে দেয়। চলো নেক্সট অঙ্ক কি দিয়েছে, 5 অ্যাটমসফিয়ার চাপে 127°C উষ্ণতায় 8.31 লিটার মিথেন গ্যাসের ভর কত জানতে চাইছে। এত চাপে এত উষ্ণতায় এত লিটার মিথেন গ্যাস নিয়েছে একটা পাত্রের মধ্যে, দিয়ে জিজ্ঞেস করে যে পাত্রটা ভর কত হবে। তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি এনটা বার করতে হবে, এনের মধ্যে ভর লুকিয়ে আছে। পিভি সমান এনআরটি, এই যে সমীকরণের এই এনটার মধ্যে ভর লুকিয়ে আছে। তাহলে এন সমান কত হবে, পিভি বাই আরটি। এগুলো সব দিয়ে দিয়েছে দেখো। পি মানে হচ্ছে 5 অ্যাটমসফিয়ার, ভি মানে 8.31 বসাই 8.31, আর এর মানটা এতক্ষণ পর্যন্ত লিখে আসছি 0.082, আর টিটা হচ্ছে 127°C মানে 400 কেলভিন। 127 সঙ্গে 273 যোগ করে দেবে, দেখবে 400 বেরিয়ে যাবে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, দশমিকগুলো উঠিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করবে, দিয়ে দেখবি এন সমান বেরোবে 1.27। এবার এন মানে কি জানি, এম বাই এম, স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এনটা হচ্ছে ওই গ্যাসটার ভর, আর এমটা হচ্ছে আণবিক গুরুত্ব। তো স্মল এম সমান হচ্ছে এন ইন্টু ক্যাপিটাল এম। এনটা কত বেরিয়েছে 1.27, আর মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4, কার্বন হচ্ছে 12, আর হাইড্রোজেন হচ্ছে 4টে আছে, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 4, 12 আর 4 16। ঠিক আছে, তাহলে মিথেনের আণবিক গুরুত্ব হচ্ছে 16। CH4 হচ্ছে মিথেনের সংকেত। দেখবে এই সংকেত থেকে তুমি আণবিক গুরুত্ব বার করবে, দেখবে 16 বেরোবে। তাহলে 1.27 ইন্টু 16 করলে হবে 20.32 গ্রাম। তাহলে 8.32 লিটার মিথেন গ্যাসের যেটা ভর দাঁড়াবে সেটা হচ্ছে 20.23 গ্রাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পিভি ইজিক্যাল টু এনআরটি ইকুয়েশন সি দিয়ে কিছু অঙ্ক। তো আমরা যে কি করলাম, আজকে আমরা বয়েলস এবং চার্লসের যে মিলিত সমীকরণ আছে, সমন্বয় সূত্রের যে সমীকরণ আছে, এই 3টে সমীকরণের অ্যাপ্লিকেশন অর্থাৎ কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। এই প্রশ্নগুলো থেকে একটা গাণিতিক প্রশ্ন অবশ্যই দেবে, একটা প্রশ্ন তো অবশ্যই দেবে। তো একটু ভালো করে তুমি যদি রিভিশন করো, বারবার অঙ্কগুলোকে দেখো এবং অঙ্কগুলোকে যদি খুব ভালো করে পড়ো, তাহলে তুমি দেখতে পাবে, বুঝতে পারবে, এবং কোন সূত্রটাকে কাজে লাগাতে হবে সেটাও তুমি বুঝতে পারবে। আমি এখানে কিছু জিনিস করি না, সেটা হচ্ছে পাশে লেখা উচিত ছিল যে কোনটা পি কোনটা ভি, এগুলো লেখা উচিত ছিল। P1 V1 T1 P2 V2 T2 এগুলো সব আলাদা আলাদা করে লিখবে। ঠিক আছে, যেগুলো আমি এখানে লিখি না শর্টে করার জন্য। ঠিক আছে, তাহলে আমার নিশ্চিত ধারণা যে তোমরা যে অঙ্কই দিক না কেন সেই অঙ্কই করতে পারবে। আর তোমাদের বইয়ে নিশ্চয়ই অনেক অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কগুলো তোমরা নিজে সলভ করার চেষ্টা করবে। উত্তরগুলো নিশ্চয়ই দেওয়া আছে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর পরের ভিডিওতে আমি কি করব, পরের ক্লাসে আমি কি করব, আমাদের এই চ্যাপ্টারে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। তো পরের চ্যাপ্টারে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব, তাহলেই আমরা এই যে চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। আমরা ভালো থেকো।